স্মার্ট গৃহিণীদের প্রতিদিনের রান্নার ঝামেলা এড়াতে এবং রান্নাঘরের কাজকে সহজ করতে আজকে আপনাদের সাথে সেরা 11টি টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার প্রিয় আপুর এবং আন্টিরা আমার টিপস ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন। তো আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন যে আপু তোমার টিপস ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে, তোমার কাজ দেখে অনেক কাজ শিখেছি। তখন সত্যি বলছি অনেক বেশি ভালো লাগে। আমি খুবই সামান্য একজন মানুষ, খুবই ছোট একজন মানুষ, তো আমার কাছ থেকে যে আপুরা অনেক কিছু শেখে এটা কিন্তু ভাবতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আমার সংসারের কাজগুলো যেভাবে করি ঠিক আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। আজকে আপনাদের সাথে রান্নাঘরের সেরা 11টি টিপস শেয়ার করব, যে টিপসগুলো জানলে আপনাদের উপকারে আসবেই। তো আমার 1 নম্বর টিপস হচ্ছে, বাজার থেকে বা গ্রামের বাড়ি থেকে যখন একসাথে বেশি করে দুধ নিয়ে আসা হয়, বিশেষ করে 5 লিটার গ্যালনে করে, তখন আমরা অনেক সময় কি হয় 5 লিটার করে রেখে দেই। পরবর্তীতে যখন আমরা দুধ জাল করার সময় হয় তখন আমরা যখন বের করি, উপরের যে অংশটা নরম হয় বা গলে যায় সেই অংশটা কিন্তু আমরা জাল করি। পরবর্তীতে দেখা যায় নিচে যে অংশটা থাকে সেই অংশটা অনেকটাই পাতলা হয়। তো বাজার থেকে দুধ আনার পরে আমরা যদি বড় গ্যালনে না রেখে 1 লিটার বা হাফ লিটারের বোতলে রেখে দেই, তাহলে দেখবেন এতে করে দুধের ঘনত্ব সমান থাকে। এছাড়া যদি আমাদের 5 লিটার বা 2 লিটারের বোতল আমরা বাইরে বের করে রাখি, যেখানে আমাদের প্রয়োজন 1 লিটার, তো দেখা যায় এখন যেহেতু অনেক বেশি গরম পড়া শুরু করেছে, গরমে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়। স্মার্ট গৃহিণীদের প্রতিদিনের রান্নার ঝামেলা এড়াতে চলুন আপনাদের সাথে 2 নম্বর টিপস শেয়ার করি। রান্নার ঝামেলা এড়াতে আমরা যদি একদিন একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা কাজ সহজ হয়, অনেকটা স্বস্তির হয়। তো এভাবে যদি একদিন একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করা হয়, তাহলে কিন্তু 2 থেকে 3 দিন, 4 দিন, এমনকি 1 সপ্তাহ নিশ্চিন্তে থাকা যায়। তো আমি রুটি বানানোর পরে হালকা এপিট-ওপিট করে সেঁকে তারপর নরমালি রেখে দিই। অনেকেই কিন্তু না সেঁকে ডিপ ফ্রিজে রেখে দেয়। সেক্ষেত্রে প্রতিটা রুটির পরে একটা করে পলি ব্যবহার করতে হয়। আমি যেহেতু হালকা সেঁকে রাখি, তো আমি কিন্তু নরমালি ফ্রিজে রেখে দিব। তো এইভাবে কিন্তু পরোটা বানিয়েও রাখা যায়। তো আমি এখানে 3 থেকে 4 দিনের রুটি ফ্রোজেন করেছি। আমার কিন্তু সকালের কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। আমরা যারা গৃহিণীরা আছি সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে, ভাজি বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো রুটি বানানো থাকলে কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠে সবজি কেটে ভাজি করলেই হয়। আবার অনেক সময় দেখা যায় রাতে যদি আমরা সবজি কেটে রাখি, তাহলে কিন্তু সকালবেলা সবজিটা ধুয়ে ভাজি করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমি মাঝে মধ্যে রাতের বেলাতে সবজি কেটে রাখি, আমার কাছে অনেকটা কাজ সহজ মনে হয়। চলুন আপনাদের সাথে রান্নাঘরের সেরা 11টি টিপসের মধ্যে 3 নম্বর টিপস শেয়ার করি। তো আজকে একসাথে 2টা কচু নিয়ে এসেছে। তো আজকে কচু রান্না করব না। তো একদিন যদি বেশি করে এই ধরনের সবজি নিয়ে আসে, কচু বা যে কোনো শাক, তখন আমরা কি করতে পারি, তখন দেখা যায় কি বিশেষ করে শাক রেখে দিলে নষ্ট হয়ে যায়, আবার কচু রেখে দিলে দেখা যায় কালো হয়ে যায়। তো আমরা কিন্তু এভাবে ধুয়ে তারপর সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারি, ডিপ ফ্রিজে। যেদিন রান্না করব ফ্রিজ থেকে বের করে কিন্তু বাগার দিলেই হয়ে যায়। তো আমি এখানে কচুতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু কচু থেকে অনেকটা পানি উঠবে, সেই পানিতে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে। তো কচু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি যে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এটা কিন্তু ফেলে দিব, এই পানিটা কিন্তু অনেকটা গলা চুলকায়। তো আমি যখন কচুটা ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম তখনই কিন্তু আমার হাতটা চুলকাচ্ছিল। তো পরবর্তীতে আমি কিছুটা সরিষার তেল হাতে মেখে নিয়েছিলাম, পরে আমার হাত চুলকানোটা অনেকটা কমে গিয়েছে। তো আমি কিন্তু এখানে কচুটা ভালো মতো সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। তো এই কচুটাই আমি ফ্রোজেন করব ঠান্ডা হওয়ার পরে। তো এভাবে কিন্তু আমরা কিছু সবজি ফ্রোজেন করতে পারি। এভাবে যে কোনো সবজি ফ্রোজেন করা যায়, যে কোনো শাকও ফ্রোজেন করা যায়। মাঝে মধ্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের শাক ফ্রোজেন করি যখন একসাথে বেশি করে শাক নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাল শাক ফ্রোজেন করেছিলাম। তো একদিন বেশি করে লাল শাক নিয়ে এসেছিল, তো আমি এখানে লাল শাক ফ্রোজেন করেছি। আর এখানে কচু রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি। তো এভাবে কিন্তু আমরা একদিন একটু কষ্ট করে কিছু সবজি বা পেঁয়াজ কেটে ফ্রোজেন করতে পারি। তো আমি এখানে কচু, শাক আর পেঁয়াজ 1 সপ্তাহের জন্য ফ্রোজেন করেছি। তবে যারা ফ্রোজেন খাবার পছন্দ করেন না, আমার আজকের ভিডিওটা কিন্তু তাদের কাছে ভালো লাগবে না। টাটকা খাবারের স্বাদই আলাদা। তবে যারা কর্মজীবী আপুরা আছেন বা ছোট বাচ্চার মায়েরা আছেন, তাদের জন্য কিন্তু এই কাজগুলো অনেক বেশি উপকারী। চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন, তারা এই যে ছুরি বা লুটটা শুটকি কখনোই আস্ত রেখে দিবেন না।
লেজের অংশ আর মাথার অংশ কেটে ছোট ছোট টুকরা করে তারপর রোদে শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিবেন। আমি কিন্তু অনেক আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে বের করে আবার রোদে দিয়েছি। তো মাঝখানে মাংস বের করতে গিয়ে ফ্রিজটা বন্ধ করতে হয়েছিল, তো তখন দেখলাম যে পলিথিনের মধ্যে কেমন একটু পানি গিয়েছে, তো আজকে বের করে আবার রোদে দিয়েছি। তো ফ্রিজের মধ্যে শুটকি থাকলেও মাঝে মধ্যে বের করে রোদে দিবেন, দেখবেন শুটকি মাছ কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। সেরা কিচেন টিপসের মধ্যে এটা কিন্তু অন্যতম। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের রান্নাঘরের এই জিনিসগুলো অনেক বেশি ব্যবহার করতে হয়। চপিং বোর্ড, ছুরি, কাঁচি বা সবজি পিলার। তো আমার যেহেতু ব্যাক পেন আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় সবজি কাটি, এমনকি অনেক সময় মুরগি বা মাছও আমি চপিং বোর্ডে কাটি। তাই প্রতিবার ব্যবহারের পরে আমি চপিং বোর্ড, ছুরি, কাঁচি বা পিলার ভালো মতো ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে রেখে দেই, এতে করে কিন্তু জীবাণু থাকে না। তো অনেক সময় দেখা যায় কি আমাদের প্রয়োজন শেষে আমরা পানি দিয়ে বুলিয়ে তারপর রেখে দিই, এতে করে কিন্তু জীবাণু থেকে যায়। তাই ভীষণ প্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি বেশি যত্নশীল হতে হবে। প্রতিবার ব্যবহারের পরে ভালো মতো পরিষ্কার করে তারপর রেখে দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, যারা প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই কাঠের চপিং বোর্ড ব্যবহার করবেন। এক গবেষণায় দেখা গিয়েছে প্লাস্টিকের চপিং বোর্ডের চাইতে কিন্তু কাঠের চপিং বোর্ড ব্যবহার করা অনেক বেশি ভালো। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আমার আজকের 11টি টিপসের মধ্যে আপনাদের কাছে কোন টিপসটি ভালো লেগেছে। তো আমি চপিং বোর্ডটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলে দেখবেন টেনশন থাকে না। তো আমি সব কিছু ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে শুকানোর পর তারপর জায়গায় রেখে দিব। তো চলুন আপনাদের সাথে পরবর্তী টিপস শেয়ার করি। ইনি হচ্ছেন রান্নাঘরের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, যাকে ছাড়া চলেই না। সবার বাসায় রান্নাঘরে জায়গা দখল করে থাকে। তো চলুন আপনাদেরকে আজকে বটি পরিষ্কার করে দেখাই। তো আমি কোরবানি ঈদের আগে বটি পরিষ্কার করেছিলাম। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম বটিতে ময়লা জমে কালো হয়েছে। যেহেতু বটি দিয়ে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা কাজ করে, তো ওকে বারবার বলেছি যে কাজ শেষে বটিটা ভালো মতো ধুয়ে রাখবা। তো দেখা যায় কোনো রকম ধুয়ে রেখে দেয়, যার জন্য ময়লা জমে কালো হয়েছে। তো আমি বালি দিয়ে, ভীম বার দিয়ে, তারে মাজুনি দিয়ে ঘষে ঘষে সুন্দর করে বটিটা পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে। এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের বটি, তো এটা অনেক পুরনো, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ এই বটি দিয়েই অনেক ভালো কাজ করা যায়। তবে যে যত্নের অভাবে অনেক সময় কিন্তু দেখা যায় বটিতে ধার চলে যায়। যে কোনো পুরনো জং ধরা বটি কিন্তু বালি দিয়ে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর সাথে তারে মাজুন আর একটু ভীম বার দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায়। আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। তো সময় নিয়ে যদি একটু সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করা যায়, দেখবেন একদম নতুনের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে। এই যে লাল যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ময়লা জমে জমে তারপরে একটা উপরে যে কালো অংশটা, সেই অংশটা থেকে হচ্ছে লাল ময়লাটা বের হচ্ছে। ছোটবেলায় আমার দাদিকে দেখেছি, দাদি বালি দিয়ে সুন্দর দা বটি পরিষ্কার করতেন, ধার করে নিতেন। আগের দিনে তো বাড়িতে গিয়ে গিয়ে কেউ দা বটি পরিষ্কার করে দিতেন না বা ধার করে দিতেন না, তো তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হতো। সুন্দর কিন্তু সব কিছু তারা ধার করে নিতেন। তো অনেক সময় কিছু কিছু জিনিস ব্যবহার না করলে দেখা যায় জং পড়ে যায়, ধার নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই যে বালি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আবার আমার মাকেও দেখেছি, মা কিন্তু বটি সুন্দর করে বালি দিয়ে পরিষ্কার করে নেন। তো এই কাজগুলো কিন্তু আমি আমার দাদিকে, মাকে দেখে শিখেছি। তো দেখা যায় বেশিরভাগ সময় আমরা ঘরে কিন্তু দা, বটি, যে চাকু থাকে, এগুলো আমরা ধার করে নিই। তো দেখতে পাচ্ছেন বটিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই অংশটাতে এখনো একটু কালো আছে, তো আমি আবার একটু ভীম বাদ দিয়ে তারপর তারে মাজুনি দিয়ে ভালো মতো ঘষে নিব। তো এই অংশটাতে আমি ভালো মতো একটু ঘষে নিলে কিন্তু দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা দা, বটি যা আছে সুন্দর করে পরিষ্কার করে নিব। একটু সময় দিলে কিন্তু দেখবেন একদম নতুনের মতো হয়ে যায়। যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, তো যতটা পেরেছি আজকে পরিষ্কার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু আরেকটু সময় নিয়ে করলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। মনে হবে যেন বাইরে থেকে আপনারা ধার করে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আমরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজ হবে অনেক সহজ এবং আরামের, এবং রান্নাঘরে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু অনেকটা ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না?
তো এই বটিটা দেখে কেউ হাসবেন না, আমি জানি না এটা কোন ডিজাইনের বটি। তো বটির মাঝখান দিয়ে আবার ছিদ্র করা। আমি প্রথম দেখেছি এই ধরনের বটি। তো এটা কিন্তু অনেক পুরনো একটা বটি, তবে এটা কিন্তু অনেক বেশি কাজের। তো এটা দিয়ে কিন্তু কাজ করে অনেকটাই শান্তি পাওয়া যায়। তো চলুন আপনাদের সাথে পরবর্তী টিপস শেয়ার করি। আবারও বালি নিয়ে হাজির হয়েছি। তো আমি বালি দিয়ে কিন্তু আজকে জাদু দেখাবো। তো এই যে বালি দিয়ে আজকে কড়াইটা ভালো মতো পরিষ্কার করব। আমি বেশ কয়েকবার বালি দিয়ে কড়াই পরিষ্কার করেছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো বালি দিয়ে, তারে মাজুনি দিয়ে আর ভিমবার দিয়ে আমি আজকে কড়াই পরিষ্কার করব। বালির দানাগুলো যেহেতু অনেকটা ধারালো হয়, তো বালি দিয়ে কিন্তু কড়াই খুব সুন্দর পরিষ্কার করা যায়, অনেকটা চকচকে হয়ে যায়। যতই আমাদের কাজের খালারা পরিষ্কার করুক না কেন, নিজের হাতে জিনিসগুলো নিজে পরিষ্কার না করলে দেখবেন আস্তে আস্তে ময়লা জমে কালো হয়ে যায়। তো আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়, তারপরে কিন্তু আমি নিজের হাতে বালি দিয়ে সুন্দর করে পরিষ্কার করি যে কড়াই আছে বা পাতিল আছে। আমার কাছে নিজের জিনিসগুলো যত্নে রাখতে অনেক বেশি ভালো লাগে, হোক সেটা 2 টাকার জিনিস। আমার কাছে পুরনো জিনিস বা পুরনো জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে বা একটু পরিষ্কার করে রাখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে সুন্দর করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাবেন কতটা পরিষ্কার হয়েছে। পরিশ্রম করলে কখনো ফল বৃথা যায় না, তাই না? আচ্ছা, সবাই কাজ কেন এত পছন্দ করে বলেন তো? আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন অনেক বেশি কাজ করি সেদিন কিন্তু আমার ফেসবুক মামা আবার আমার ইউটিউব মামা সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। তো চলুন আপনাদের সাথে পরবর্তী টিপস শেয়ার করি। তো আমাদের যে বেসিনটা থাকে বা রান্নাঘর সিঙ্ক থাকে, আমরা যদি মাঝে মধ্যে এই যে তারে মাজুনি দিয়ে এই অংশগুলো পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু দেখবেন ময়লা বা শ্যাওলা জমবে না। তো কাজ শেষে বেসিনটাকে সুন্দর করে তারে মাজুনি দিয়ে পরিষ্কার করে নেবেন, বা মাঝে মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু বেসিনটা যে শ্যাওলা ভাব থাকে সেটা থাকবে না। তো যাই হোক, চলুন পরবর্তী টিপস শেয়ার করি। হাতে মেখে মাংস রান্না করব, তবে মাংস রান্নার মধ্যে আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করব, যে টিপসটা ফলো করলে আপনার মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো প্রথমে তো মাংসটা হাতে মেখে তারপর আমি বসিয়ে দিব। তো হাতে মেখে তারপর যদি মাংসটা রান্না করা হয়, মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মাংস বেশি করে রান্না করেছি, ভালো মতো হাতে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নেব। তো মাংস 80% হওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি। তো আমার বাচ্চারা যেহেতু আলু খেতে বেশ পছন্দ করে, আলু দিলাম। আর এই যে সাথে রসুন দিয়েছি। এভাবে যদি আস্ত রসুন দিয়ে মাংস রান্না করা হয়, বিশ্বাস করেন মাংসর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আলুর সাথে রসুনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো ভাত খাওয়ার সময় যখন রসুনটা হাতে নেবেন, দেখবেন মাখনের মতো একদম গলে গিয়েছে। আমি এবং আফসির আব্বু আমরা দুজনে কিন্তু এই যে আস্ত রসুন খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমাদের শরীরের জন্য কিন্তু আস্ত রসুনটা অনেক বেশি উপকারী, শরীরে ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করে। আর এই তো আমি কিন্তু আজকে 4 থেকে 5টা ছোট ছোট রসুন দিয়ে আলু দিয়ে মাংসটা রান্না করেছি। তো এভাবে কিন্তু রসুন দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমার যে সকল আপুরা নতুন সংসার জীবন শুরু করেছেন, আপনারা কিন্তু আস্ত রসুন দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আপনাদের সাথে আমার পরবর্তী টিপস শেয়ার করি। আমাদের সবার কিচেনে এই ধরনের একটা বালতি থাকে বা ঝুড়ি বা বিন থাকে, বা অনেকে দেখা যায় কিচেনে যে বারান্দা থাকে সে বারান্দাতে থাকে। তো আমরা কিন্তু ময়লার যে বিন, বালতি বা ঝুড়ি থাকে সেখানে অবশ্যই একটা পলিথিন দিয়ে নেব, এতে করে কিন্তু বালতিটা নোংরা হবে না। বা অনেক সময় দেখা যায় কি, রাতের বেলা যদি কিচেনের মধ্যে বালতিটা থাকে, তাহলে কিন্তু পলিথিনটা আমরা ভালোমতো একটু গিট দিয়ে রাখতে পারি, যেন ময়লাটা বা দুর্গন্ধটা বাইরে বের না হয়। আর এই তো আমি বড় একটা পলিথিন বালতির মুখে দিয়ে দিলাম। আর আমাদের কিন্তু পলিথিন বাড়তি পয়সা দিয়ে কিনতেও হয় না, প্রতিদিনের বাজার বা সাপ্তাহিক যে বাজার থাকে, তো সেই বাজারের সাথে কিন্তু অনেক বেশি পলিথিন আসে। তো সেই পলিথিন কিন্তু আমরা এই যে ময়লা ফেলার কাজে ব্যবহার করতে পারি। তো যারা এই ধরনের খোলা বালতি, বিন বা ঝুড়ি ব্যবহার করেন ময়লা ফেলার জন্য, তারা কিন্তু রাতের বেলাতে পলিথিনটা গিট মেরে রাখতে পারেন, এতে করে কিন্তু দুর্গন্ধ বের হবে না। তো চলুন আপনাদের সাথে আমার পরবর্তী 11 নম্বর টিপস শেয়ার করি। এই ধরনের কিচেন র্যাক আমাদের সবার বাসাতে কম বেশি আছে। তো কিচেন র্যাক পরিষ্কার রাখতে চাইলে বা কিচেন র্যাকের মধ্যে যে জিনিসগুলো রাখবো সেই জিনিসগুলো যাতে ভালো থাকে, সেজন্য আমাদের কিন্তু প্রতিটা তাকে এভাবে পেপার বিছিয়ে দিতে হবে। অনেকে কিন্তু মোটা যে পলিথিন থাকে সেগুলো বিছিয়ে দেন, এতে করে কিন্তু যে জিনিসগুলো রাখবো আমরা দ্রুত পচে যাবে। কারণ খেয়াল করে দেখবেন পলিথিনের উপর যদি কোনো কিছু রাখা হয় সেটা দ্রুত গরম হয়ে যায় এবং পচে যায়।
আমার এই কিচেন র্যাকটা বেশ বড় 6 তাকের। তো দেখা যায় কি এখন যেহেতু আমের সিজন, একটু কাঁচা আম নিয়ে আসে তখন কিন্তু আমি এখানে সুন্দর করে রেখে দেই। তো এভাবে রেখে দিলে কিন্তু আম নষ্ট হয় না। আর পলিথিনে যদি আম রেখে দেওয়া হয় দেখবেন 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর এভাবে যদি খোলা রাখা হয় তাহলে দেখবেন সুন্দর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখানে যখন আমগুলো একটু একটু করে নরম হয় তখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেই। আর ফ্রিজে যখন রাখবেন অবশ্যই পলিথিন ব্যবহার করবেন না। পলিথিনে রাখলে কিন্তু আম পচে যাবে। আপনারা চাইলে কিন্তু একটা ঝুড়ির মধ্যে করে আম রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আম দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমাদের বাসার সবাই আমরা আম খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আম যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখি। তো যাই হোক, জানি না কে কে এখন আমার সাথে আছেন অনেক ধৈর্য নিয়ে বা অনেক ভালোবাসা নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আজকে 11টি কিচেন টিপস শেয়ার করেছি। আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে। আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন টিপসটা আজকে ভালো লাগলো। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আমি ফারি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।